ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম সেমিস্টারের অর্থনীতি প্রথম পত্রের ইউনিট 2 নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা সোজা বিষয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। তাহলে তোমরা খেয়াল করো, এটাই হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম সেমিস্টারের ইউনিট 2 অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক্যাল সিস্টেম। তাহলে এখানে অনেক একটা সোজা একটা বিষয়। তাহলে এখান থেকে আমাদের প্রথম যে বিষয়টা ধারণা লাভ করতে হবে সেই বিষয়টা আমরা এখান থেকে পড়ে ফেলবো। সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝি। দেখো, এই সংজ্ঞাটা আমাদের এখান থেকে মুখস্থ করতে হবে। যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে পরীক্ষায় আমাদের কমার্কের জন্য একটা কোশ্চেন আসে যে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থব্যবস্থা বলতে কী বোঝো। তাহলে যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এখন দেখো, বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থব্যবস্থা কার্যকর আছে। একটা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এর অপর নাম হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। 2 নম্বর হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা, এর অপর নাম হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। 3 নম্বর হলো মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বর হলো ইসলামী অর্থব্যবস্থা। তাহলে অর্থব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা মুক্তবাজার অর্থনীতি, আর নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, আর হলো ইসলামী অর্থব্যবস্থা। এবার শিক্ষার্থী বন্ধুরা আসি আমরা যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। যে অর্থব্যবস্থায় সম্পদের সব মালিক থাকবে ব্যক্তির, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, এরকম একটি অর্থব্যবস্থাকে বলবো আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এইভাবে লিখলেই হবে। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের সব মালিক থাকবে ব্যক্তির, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, ব্যক্তি তার স্বাধীন মতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে এবং উৎপাদনকারী ব্যক্তি স্বাধীন মতো দ্রব্য উৎপাদন করতে পারবে এবং ভোক্তা স্বাধীন মতো দ্রব্য ভোগ করতে পারবে, এইরকম একটি অর্থব্যবস্থাকে বলবো আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটি দেশ ধনতান্ত্রিক না সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা মিশ্র না ইসলামী? তার কতগুলো বৈশিষ্ট্য আসে। তো দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যটা আমরা খেয়াল করি, সম্পদের ব্যক্তিগত মালিকানা। তাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান যে নমুনা সেটা হলো কি, সব কিছুর উপর ব্যক্তিগত মালিকানা থাকবে। যেমন কলকারখানা ব্যক্তি মালিকানা থাকবে, জমি জায়গা ব্যক্তি মালিকানা থাকবে, উৎপাদন ব্যক্তি মালিকানা হবে, সব কিছু ব্যক্তি মালিকানায়। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে আমাদের দেখো উদ্যোগের স্বাধীনতা। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকবে। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো কি, মুনাফা অর্জন করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো সবাই লাভের জন্য ব্যবসা বাণিজ্য করবে, এই একটা বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ভোক্তা তার ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগ করতে পারবে, এখানে কেউ কোনো সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপর 5 নম্বর বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকবে, সবাই একই দ্রব্য উৎপাদন করবে, কিন্তু তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। যেমন তুমিও কলম উৎপাদন করলে, আমিও কলম উৎপাদন করলাম, কিন্তু আমি চাবো যে আমার কলমটার জন্য মার্কেটে বেশি চলে। তাহলে এটাই হচ্ছে অবাধ প্রতিযোগিতা। তারপরে ব্যক্তি স্বাধীনতা থাকবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাধীনতা। এই ধরনের অর্থব্যবস্থায় উৎপাদন, ক্রেতা, ভোক্তা সবাই স্বাধীনভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন এবং ভোগ করতে পারবে। তারপরে শ্রেণী বিভক্ত সমাজ, এখানে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য থাকবে, এই একটা অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটা বৈশিষ্ট্য হলো শ্রেণী বিভক্ত, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে বৈশিষ্ট্য। আয় বন্টন অসমতা, এখানে আর একটা বৈশিষ্ট্য হলো আয় বন্টন অসমতা থাকবে, অর্থাৎ ধনতান্ত্রিক উৎপাদন উপকরণ উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকার সমাজে আয় বন্টনে অসমতা থাকবে। শ্রেণী শোষণ থাকবে, এখানে ধনী শ্রেণী দরিদ্র শ্রেণী শোষণ করবে, এই বিষয়টা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে থাকবে। তারপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায়, দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় এইটা বিষয়টা আসে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হলো কি, যে ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে যে দাম নির্ধারিত করা হয় সেই দামটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম। যেমন তোমার একটা দ্রব্য মার্কেটে যাবে, যাওয়ার পরে ক্রেতা সেটা দেখবে, বিক্রেতার একটা দাম নির্ধারণ করবে,
ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে একটা দাম নির্ধারণ করবে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম। তার মানে তুমি একটা জিনিসের দ্রব্যের দাম নির্ধারণ করলে সেটাই চূড়ান্ত না। এই দ্রব্যের দাম নির্ধারণ করতে গেলে ক্রেতা বিক্রেতা বার্গেনিংয়ের মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে অর্থব্যবস্থায় বিদ্যমান থাকবে সেই অর্থব্যবস্থাকে আমরা বলবো গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তার মানে তোমার সৃজনশীল একটা কোশ্চেন পড়ে তোমাকে বলবে যে উদ্দীপকের যে অর্থব্যবস্থার কথা বলা আছে তাহলে কোন অর্থব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে তুমি যদি প্রত্যেকটি অর্থব্যবস্থার সংজ্ঞা জানো এবং তার বৈশিষ্ট্য জানো তাহলে এখান থেকে তুমি কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবে। শুধু এই পয়েন্টগুলো একটু মনে রাখলে হয়ে গেল। এখন তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী আমরা বুঝতে পারলাম। এরপরে আসো দেখো যে নির্দেশমূলক অর্থব্যবস্থা। খেয়াল করো, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় সম্পদের সব মালিক থাকবে, রাষ্ট্রের ব্যক্তির কিছু থাকবে না এবং একটি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থব্যবস্থা পরিচালিত হবে, তাকে আমরা বলবো কি নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারও ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ঠিক বিপরীত। তাহলে আমি যেভাবে বলছি এইভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্রের, ব্যক্তির কোনো কিছু থাকবে না এবং একটি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থব্যবস্থা পরিচালিত হবে, তাকে বলবো আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। দেখো এটা তোমাদের বইতেও এরকম দেয়া এত মানে সোজা বাংলায় নেই, তোমরা এভাবে লিখলেই হবে। এখন আমরা কতগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটু দেখি। দেখো, নির্দেশমূলক বা সংস্থাগত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কতগুলো, যেমন রাষ্ট্রীয় মালিকানা। এখানে প্রধান বৈশিষ্ট্য হলো সব কিছু থাকবে রাষ্ট্রের মালিকানা, ব্যক্তির কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো যে ব্যক্তির মুনাফা অনুপস্থিত। এখানে সরকার রাষ্ট্র সব কিছু পরিচালনা করবে, এখানে মুনাফার কোনো সুযোগ নেই, এখানে সামাজিক কল্যাণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তি মুনাফা এখানে থাকবে না। 3 নম্বর হলো সামাজিক কল্যাণ, যেটা বললাম যে উৎপাদন ও বন্টন ব্যবস্থায় সামাজিক কল্যাণের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, যে সরকার চাবে যে দ্রব্য উৎপাদন করলে সমাজের বেশিরভাগ লোক উপকৃত হবে সেই সব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, এটা হচ্ছে সামাজিক কল্যাণের বিষয়। তারপর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা, এখানে সব কিছু একটা পরিকল্পিতভাবে করা হবে। একটা পরিকল্পিত অর্থ ব্যবস্থাই হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কী দ্রব্য উৎপাদিত হবে, কী পরিমাণ উৎপাদিত হবে, কতটুকু উৎপাদিত, কারা ভোগ করবে, সব কিছু পরিকল্পনা করা হবে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে। 5 নম্বর হলো দেখো কোন দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কোনটা উৎপাদন করা যাবে না, সব সরকার ঠিক করে দেবে, এটা ব্যক্তি ইচ্ছামতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে না এই অর্থ ব্যবস্থায়। এরপরে বলছে কি বন্টন পদ্ধতি। দেখো নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো সুষম বন্টন। মূল নীতি হলো যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাজ করবা, সেই কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এখানে শ্রমিক শোষণের কোনো সুযোগ নেই। এরপরে দেখো নাম্বার 7 যে বিষয়টা আমাদের সামনে আসছে, সামাজিক নিরাপত্তা। নির্দেশমূলক অর্থব্যবস্থা সকল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, অর্থাৎ খাদ্য, বস্তু, বাসস্থান সরকার নিশ্চিত করে। উন্নয়ন, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো সুষম উন্নয়ন, মানে সব জায়গায় উন্নয়ন একই সাথে হবে। তারপরে বেকারত্বহীনতা, এখানে কোনো বেকার থাকবে না, সবাই কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা একটা বৈশিষ্ট্য। বাণিজ্য চক্র অনুপস্থিত। বাণিজ্য চক্র বলতে কী বুঝি, যে পরিকল্পিতভাবে উৎপাদন ও বন্টন পরিচালিত হয় বিধায় অতি উৎপাদন বা কম উৎপাদন বাণিজ্য চক্রে অনুপস্থিত থাকে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয়। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত, এখানে কিন্তু দ্রব্য সামগ্রীর দাম সরকার নির্ধারণ করে দেবে, এই দ্রব্য বার্গেনিং করে বা দর কষাকষি করে দাম নির্ধারণ করার সুযোগ এখানে নেই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো যে অর্থব্যবস্থা থাকবে সেই অর্থব্যবস্থাকে বলবো আমরা কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সঙ্গে জানলাম এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি সৃজনশীল কোশ্চেন পড়লেই বলতে পারবে যে এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটা দ্বন্দ্বতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন আমরা আসি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য, এটাও আসে কোশ্চেন অনেক সময়। তাহলে প্রথমে সংখ্যাগত পার্থক্য দেবো, যে অর্থব্যবস্থায় সম্পদের সব মালিক ব্যক্তি, রাষ্ট্রের কিছু থাকবে না, তাকে বলবো ধনতন্ত্র। আর ওর বিপরীত কথা বলবো, সব কিছু থাকবে রাষ্ট্রের, ব্যক্তির কিছু থাকবে না, তাকে বলবো সমাজতন্ত্র। এই সংখ্যাগত পার্থক্য। তারপরে আসো তুমি এভাবে পার্থক্যটা লিখতে পারো। তারপরে 2 নম্বর পার্থক্য দিবা উপকরণের মালিকানা।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উপকরণের মালিক থাকবে ব্যক্তি, আর এখানে থাকবে রাষ্ট্র। ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, ধনতন্ত্রের ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে, সমাজতন্ত্রে থাকে না। দেখো এভাবে লিখে হয়ে গেল। ভোগের স্বাধীনতা, ধনতন্ত্রে যে কোনো দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, কিন্তু সমাজতন্ত্রে যে কোনো দ্রব্য সামগ্রীর ভোগের স্বাধীনতা থাকে না। তারপর বলছে মুনাফা, ধনতান্ত্রিক মুনাফার উদ্দেশ্যে কাজ করা হয়, সমাজতন্ত্রের মুনাফার উদ্দেশ্যে কাজ করা হয় না। অবাধ প্রতিযোগিতা, ধনতন্ত্রের অবাধ প্রতিযোগিতা থাকে, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকে না। শ্রেণীর শোষণ, বা এখানে ধনতন্ত্রের অর্থব্যবস্থা শ্রেণীর শোষণের সুযোগ আছে, কিন্তু সমাজতন্ত্র নাই। আয় বৈষম্য, ধনতন্ত্রের আয় বৈষম্য আছে, সমাজতন্ত্রের আয় বৈষম্য নেই। এই পয়েন্টগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই ধনতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য আমরা লিখতে পারবো। এরপরে আসি আমি 3 নম্বর অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। তাহলে মিশ্র অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা উভয় স্বীকৃত। মিশ্র অর্থব্যবস্থা সরকার বেসরকারি উদ্যোগে পাশাপাশি অবস্থান করে। ধনতন্ত্র সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপ হলো মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ যে অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্র পাশাপাশি বিরাজমান করে, এরকম একটি অর্থব্যবস্থাকে বলবো কি আমরা মিশ্র অর্থব্যবস্থা। যেমন বাংলাদেশের অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। কারণ এখানে দেখবো যে সরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, সরকারি কলেজ আছে, বেসরকারি কলেজ আছে, সরকারি হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল আছে। সরকারি হসপিটাল মানেই সমাজতন্ত্র, বেসরকারি হসপিটাল মানেই ধনতন্ত্র। তাহলে যে অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র সমাজতন্ত্র পাশাপাশি বিরাজমান করে, এরকম একটি অর্থ ব্যবস্থাকে আমরা বলবো কি মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমরা কিছু পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা দেখি যে কি কিছু বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই অর্থ ব্যবস্থাকে বলবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো কত সোজা একটা অধ্যায়, অর্থনীতি একবার সোজা বিষয় দেখবা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য দেখো, সম্পদের ব্যক্তিগত মালিকানা। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেওয়া হয়। তারপরে সরকারি খাত, এখানে সরকারি খাত থাকবে, বেসরকারি খাতও থাকবে আলাদা। দেখো সরকারি বেসরকারি সহ অবস্থান থাকবে, সরকারি খাতও থাকবে, বেসরকারি খাত থাকবে, আবার সরকারি বেসরকারি পাশাপাশি সহ অবস্থানও থাকবে। তারপর মিশ্র অর্থ ব্যবস্থার দাম ব্যবস্থা আর কার্যকারী, এখানে দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় না, এখানে তোমার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। তারপর ভোক্তার সার্বভৌমত্ব, মিশ্র অর্থ ব্যবস্থা ভোক্তার সার্বভৌমত্ব থাকে, অর্থাৎ ভোক্তা স্বাধীন থাকে, তবে ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগ করা যাবে না। যেমন আমাদের দেশে মদ খাওয়া যাবে, কিন্তু নির্দিষ্ট করা আছে যে তুমি বারে যেয়ে তুমি মদ খেতে পারো, কিন্তু উন্মুক্ত রাস্তায় খাওয়া যাবে না, এরকম কিছু বাধ্যবাধকতা আছে। মুনাফার উপস্থিতি, ধনতান্ত্রিক এই মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক ব্যক্তি অর্থ ব্যবস্থার মতো মুনাফার বিষয়টার উপর গুরুত্ব দেয়, তবে মিশ্র অর্থ ব্যবস্থায় মুনাফার অস্তিত্ব স্বীকার করা হলেও সরকার জনস্বার্থ দাম ও মুনাফা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। অর্থনীতি পরিকল্পনা থাকে, এখানে একটা পরিকল্পনা থাকে, যেমন আমাদের দেশে দেখবে যে পরিকল্পনা, বাজেট পেশ করা হয়, এগুলো থাকে। তারপরে বলছে কি ব্যক্তি স্বাধীনতা, মিশ্র অর্থ ব্যবস্থা পেশা নির্বাচন অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ব্যক্তির রুচি ইচ্ছা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় এটা। তারপরে বলছে কি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মিশ্র অর্থ ব্যবস্থা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সামাজিক নিয়ন্ত্রণ, মিশ্র অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো বেসরকারি অর্থনৈতিক কার্যাবলীর উপর সামাজিক নিয়ন্ত্রণ বজায় থাকে। সরকার প্রয়োজন বোধে বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে জাতীয়করণ করে সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে অর্থব্যবস্থায় থাকবে, সেই অর্থব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থব্যবস্থা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা ধনতন্ত্র কাকে বলে, ধনতন্ত্রের বৈশিষ্ট্য জানলাম, সমাজতন্ত্র কাকে বলে, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য জানলাম, মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা আসি ইসলামী অর্থব্যবস্থা। দেখো ইসলামী অর্থব্যবস্থার একটা সোজা বিষয় যে অর্থব্যবস্থা কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হবে, এরকম একটা অর্থব্যবস্থাকে আমরা বলবো ইসলামী অর্থব্যবস্থা। অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে অর্থব্যবস্থা পরিচালিত হলে তাকে ইসলামী অর্থব্যবস্থা। এখন আসো দেখো ইসলামী অর্থব্যবস্থা কতগুলো বৈশিষ্ট্য আছে। ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত হবে। ইসলামী এমন একটি অর্থব্যবস্থা যেখানে শরিয়াতের ভিত্তিতে, অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য। এরপর আমরা আসি দেখো সম্পদের মালিকানা। ইসলাম অর্থব্যবস্থায় কিন্তু সম্পদের মালিকানা স্বীকার করে নেওয়া হয় যে আল্লাহ সব কিছুর মালিক। তারপরে বলছে কি সুদমুক্ত অর্থনীতি। ইসলাম অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সুদমুক্ত অর্থনীতি, এখানে সুদ বা রিবার কোনো সুযোগ নেই। ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব, ভোক্তা ইচ্ছামতো দ্রব্যসমূহ ভোগ করতে পারবে না, এখানে নিয়ন্ত্রণ করা হয়। উদ্যোক্তার সার্বভৌমত্ব দেয়া স্বীকার করা হয়, তবে রাষ্ট্র সমাজের জন্য যেটা ক্ষতিকর সেসব দ্রব্যসমূহ উৎপাদনে নিবৃত্ত করা হয়।
তারপর শ্রমের মর্যাদা, ইসলামে কিন্তু শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করো। তারপর নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ, ইসলাম অর্থনীতি এর সাথে নৈতিকতা মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়। যেমন ইসলাম অর্থনীতির মদ, জুয়া, ঘুষ, চোরাচালানের কারোবাজার ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। সম্পদের ন্যায্য বন্টনের বিষয় এটা আছে। সম্পদ পুঞ্জীবিত করে রাখা যাবে না, ইসলাম অর্থ চারটা বৈশিষ্ট্য। তারপর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দেখো, ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার সুযোগ সুবিধা দেওয়া হয়। এর ফলে ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো কি, এখানে জাকাত সিস্টেমটা কার্যকর। তারপর বাইতুল মাল, যেটা খুব গুরুত্বপূর্ণ ইসলামী অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, যে ইসলাম অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো বাইতুল মাল বা সরকারি অর্থ তহবিল। ইসলাম অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয় আর একটি অংশ বাইতুল মালে জমা রাখা হয়। দেশের যে কোনো অসহায় ব্যক্তি বা রাষ্ট্রের প্রয়োজনে এই তহবিল থেকে অর্থ খরচ করা হয়। তাহলে এখন আমরা জানলাম যে ইসলাম অর্থ ব্যবস্থা কাকে বলে এবং ইসলাম অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে আমরা যদি এই সংজ্ঞা এবং তাদের বৈশিষ্ট্যগুলো জানতে পারি, দেখো তোমাদের যে বই আছে, বইতে অনেক ক্ষেত্রে এরকম ভালোভাবে পয়েন্ট আকারে দেওয়া নেই, কম পয়েন্ট দেওয়া আছে। দেখো, ধনতন্ত্র অর্থ ব্যবস্থা মাত্র 7টা পয়েন্ট দেওয়া আছে। এই জন্য আমি ওইখান থেকে আমরা এগুলো পড়বো। যেমন সমাজতন্ত্র, এখানে দেখো ধনতন্ত্রের পয়েন্ট অল্প কয়েকটা পয়েন্ট দেওয়া আছে বই থেকে। ওই বই থেকে ওইগুলো ভালো, আমি বিভিন্ন বই থেকে উপস্থাপন করছি যেটা তোমাদের জন্য সুবিধা হয়। আর সমাজতন্ত্রে দেখো এই পয়েন্টগুলো বইতে তোমাদের দেওয়া আছে, এর থেকে ওই আগের যেগুলো দেখালাম ওইটাই ভালো ছিল। তারপরে ধনতন্ত্র সমাজতন্ত্রের পার্থক্য এখানে বক্স আকারে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো, ওখান থেকে পড়তে পারো। আবার ইসলামী মিশ্র অর্থ ব্যবস্থা দেখো এখানে দেওয়া আছে এবং এর পয়েন্টগুলো দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা এখান থেকেও পড়তে পারো সংজ্ঞাটা। তারপর ইসলামী অর্থ ব্যবস্থা দেখো এখানে পয়েন্ট কম আছে তুলনামূলকভাবে। ওই বইয়ে ওই বিষয়গুলো সোজাভাবে উপস্থাপন করা আছে, যেখান থেকে পড়লে সুবিধা হবে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করলাম। এরপর আমরা দেখো এখান থেকে আমাদের এমসিকিউ যে বিষয়গুলো আছে সেইগুলো তোমাদের আমি এখানে অলরেডি আনসারগুলো টিক মেরে দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা। এরপরে এখানে দেখো এই এমসিকিউ এটা দেওয়া আছে, তারপরে এখানে একটা এমসিকিউ উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে ফেলো। এরপরে দেখো বলা হচ্ছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা কীরকম, এই পয়েন্টটা কিন্তু এখানে এক্সট্রা দেওয়া আছে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে যে অর্থ ব্যবস্থা সরকারি বেসরকারি পাশাপাশি অবস্থান করে তাকে বলে মিশ্র অর্থ ব্যবস্থা। সম্পদের মালিকানা, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, অর্থনৈতিক পরিকল্পনা, স্বয়ংক্রিয় দাম, অসম বন্টন, সামাজিক কল্যাণ, এগুলো কিন্তু আমাদের দেশে বিদ্যমান। তাহলে আমাদের দেশের অর্থ ব্যবস্থাকে কী বলবো, আমরা বলবো মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এখানে দেখো কতগুলো এমসিকিউ এর বিষয় দেওয়া আছে, সেই এমসিকিউ এর উত্তরগুলো আমি এখানে উত্তরগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি টিক মেরে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পড়লেই হবে। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি যে সৃজনশীল কোশ্চেন কেমন হয় পরীক্ষায়। দেখো বলছে সোহেল এক্স দেশের নাগরিক, তিনি শিক্ষাবৃত্তি নিয়ে জেড দেশে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। জেড দেশের অর্থব্যবস্থায় যে বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করলো সেটি হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা। সেখানে ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান নেই। তখন সোহেল তার নিজ দেশের অর্থব্যবস্থা নিয়ে চিন্তা করলেন, যেখানে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি বা ব্যক্তি উদ্যোগের গুরুত্ব দেওয়া হয়। তাহলে দেখো কোশ্চেনটা পড়েই কিন্তু বোঝা যাচ্ছে যে জেড দেশের অর্থব্যবস্থা কি সব কিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, তার মানে সমাজতন্ত্র, এবং সে তার নিজের দেশে চিন্তা করলো কি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি উদ্যোগের গুরুত্ব দেয়, তার মানে কি মিশ্র অর্থব্যবস্থা। এখন দেখো কোশ্চেন দেওয়া আছে যে এক দেশের দেশটি কোন ধরনের অর্থব্যবস্থা পরিচালিত, তাহলে এক্স দেশের হলো মিশ্র অর্থব্যবস্থা। এক্স দেশের অর্থব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর বলছে জেড দেশের অর্থব্যবস্থার বিবরণ দাও, তাহলে জেড দেশ হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এক্স দেশ ও জেড এই দুই দেশের অর্থব্যবস্থার মধ্যে আপনার নিকট কোনটি বেশি গ্রহণযোগ্য, তাহলে এক দেশ হলো মিশ্র অর্থব্যবস্থা, জেড দেশ হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই দুটোর মধ্যে তোমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে কোনটা, মিশ্র অর্থব্যবস্থা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেন উত্তরটা আমরা একটু জেনে নিই, যে প্রশ্নের উত্তরটা কিভাবে দেয়া আছে আমরা একটু দেখি।
দেখো এখানে এই অ্যান্সারটা খেয়াল করো আমাদের এবার। এই যে বইয়ের প্রশ্ন উত্তরটা এটা দেওয়া আছে, বলছে কি এক্স দেশের মিশ্র অর্থব্যবস্থা পরিচালিত যেখানে অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয় পাশাপাশি ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা গুরুত্ব দেওয়া হয়। তারপরে এক্স দেশের দুটি বৈশিষ্ট্য দেখো, সম্পদের মালিকানা এবং ব্যক্তি স্বাধীনতা, দুটি বৈশিষ্ট্য তুমি লিখে দিলে। এরপরে বলছে গ নম্বরের যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রাষ্ট্র সকল ক্ষমতা ধারক। তাহলে উদ্দীপকের যে দেশের কথা বলা হচ্ছে সে দেশের অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থার সম্পদের মালিক থাকবে রাষ্ট্রের, ব্যক্তি কিছু থাকবে না, তাকে বলে সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্রের পয়েন্টগুলো তোমরা কিছু পয়েন্ট এখানে দিয়ে দিবা, দিয়ে সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের আলোকে জেড দেশের অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক। এখন বলছে এই দুটোর মধ্যে কোনটি তোমার কাছে ভালো? এক্স দেশ হলো মিশ্র এবং জেড দেশ হলো সমাজতান্ত্রিক। এই দুটি অর্থব্যবস্থার মধ্যে উন্নত হলো মনে করি মিশ্র অর্থব্যবস্থা। কেন? তাহলে মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞাটা দিবা। তারপরে যে অর্থব্যবস্থা ব্যক্তিগত মালিকানা বেসরকারি উদ্যোগ পাশাপাশি নিয়ন্ত্রণ করে থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে, আর যে সরকার পরিচালনা করে তাকে বলে সমাজতন্ত্র। তাহলে মিশ্র অর্থব্যবস্থা একদিকে যেমন ব্যক্তি মালিকানা, উদ্যোগের স্বাধীনতা, মূল্য ব্যবস্থা, মুনাফার উপস্থিতি ইত্যাদি স্বীকৃত, অন্যদিকে সমাজ অর্থব্যবস্থার ন্যায় এর উপর সরকার নিয়ন্ত্রণ বিরাজমান থাকে। সুতরাং বলা যায় মিশ্র অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির গুণাবলীর সমন্বয়ে গঠিত একটি অর্থব্যবস্থা, তাই মিশ্র অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চেয়ে উন্নত বলে বলতে পারি, কারণ মিশ্র অর্থব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে আমি মিশ্র এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কেন আমি মিশ্র অর্থব্যবস্থাকে বেশি ভালো বলছি তার পিছনে আমার যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। এরপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা খেয়াল করি বইয়ে, যে একটি উন্নত দেশ সেখানে উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের মালিকানা, অর্থনীতির সকল খাতে রাষ্ট্রীয় পরিচালনা নিয়ন্ত্রণ করে, ফলে দেশটির আয় বন্টনের সুষম বন্টন নিশ্চিত হয়। তাহলে জেড দেশটি কোন ধরনের অর্থব্যবস্থা? সমাজতান্ত্রিক। দেখো অর্থব্যবস্থা বলতে কি, জেড দেশের উৎপাদন বন্টন কীভাবে নির্ধারিত হয়, জেড দেশের অর্থব্যবস্থা চিত্র তুলে ধরো, দেশটির স্বয়ংক্রিয় দাম ব্যবসার গুরুত্ব আছে নাকি, যদি না থাকে তাহলে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে দেখো তার উত্তরগুলো দেওয়া আছে কী করে। তাহলে বলছে যে প্রক্রিয়ার অধীনে দেশের প্রাপ্ত সম্পদ ব্যবহার, উৎপাদন, দ্রব্য বন্টন হয় তাকে অর্থব্যবস্থা বলে। তাহলে কি, যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা একটি দেশের অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় অর্থব্যবস্থা। তাহলে জেড দেশের অর্থব্যবস্থা হলো কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে এই অর্থব্যবস্থা কোন দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কীভাবে উৎপাদিত হবে, সব কিছু রাষ্ট্রের সুষম বন্টন নিশ্চিত হয়, এটা এখানে সংজ্ঞাটা বলা আছে। তারপরে দেখো আমরা এখানে গ নম্বরের অ্যান্সারটা খেয়াল করো, যে দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান, এই অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী কী, তখন সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করবা। এখন দেখো যে দেশের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কিন্তু গুরুত্ব নেই, কারণ দেশটির সরকার অর্থব্যবস্থা পরিচালিত হয়, দ্রব্য সামগ্রীর দাম সরকার নির্ধারণ করে দেয়। সমাজতন্ত্রের অর্থব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য বা পয়েন্ট আকারে এগুলো একটু বিবরণ লিখলেই হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা কোশ্চেন তোমাদের বইয়ে দেয়া আছে, বইয়ে তোমাদের মোট 4টে কোশ্চেন দেওয়া আছে। আরেকটি কোশ্চেন আমরা পড়ি, যে বাংলাদেশ থেকে আরিফুর রহমান দেশের বাইরে একটি দূতাবাসে একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন, যেখানে তিনি দেখতে পেলেন দেশটির ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত, অথচ তার দেশের রাষ্ট্রের সকল খাত সরকারি বেসরকারি সহাবস্থা। তো দেখো যে দেশে গেছে সে দেশ হলো ইসলামী অর্থব্যবস্থা, আর তার দেশের কি সরকারি বেসরকারি খাতের সহাবস্থান, তাহলে মিশ্র অর্থব্যবস্থা। তার মানে কি, কোশ্চেনটা পড়ে আমি বুঝতে পারবো যে এটা কোন ধরনের ইকোনমিক্যাল সিস্টেম। তাহলে সাধারণত কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? 4 ধরনের। বলছে আরিফুর রহমান যে দেশে গেলেন সেখানে মুনাফা কীভাবে অর্জিত হয়, বাংলাদেশ সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করছে এবং কেন, দুই দেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী, যুক্তি উপস্থাপন করো। তাহলে আমরা দেখো প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেওয়া আছে একটু খেয়াল করো। যে ধনতন্ত্র, সমাজতন্ত্র, আরিফুরে যে দেশে গেল সে দেশের অর্থব্যবস্থা, ইসলাম অর্থব্যবস্থা, ইসলাম কাকে বলে সংজ্ঞা দিবা। তারপরে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত, মিশ্র সরকারি মিশ্র অর্থ কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখবে, এখানে ওইভাবে লেখা নেই। তারপরে আমরা মিশ্র এবং ইসলাম অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য, যেটা বইতে ওইভাবে নেই, প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্যটা দেব, তারপরে প্রবর্তন, সম্পদের মালিকানাগত পার্থক্যটা দিবা, সম্পদের বন্টনগত পার্থক্য, দাম ব্যবস্থার পার্থক্যটা দিবা। তারপর এখানে দেখো দেয়া আছে কি সামাজিক কল্যাণ,
মিশ্র অর্থ ব্যবস্থা সামাজিক কল্যাণের গুরুত্ব কীভাবে দেওয়া হয়, ইসলাম অর্থ ব্যবস্থা সামাজিক কল্যাণের গুরুত্ব কীভাবে দেওয়া হয়। এরপরে দেখো 4 নম্বর যে কোশ্চেনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বলছে ইমন ও জোসেফ দুই বন্ধু, তারা তাদের নিজ নিজ দেশে অর্থ ব্যবস্থার সম্পর্কে কথা বলছে। ইমন বলল, আমাদের দেশে উৎপাদন কার্যকলাপ রাষ্ট্রীয় মালিকানা পরিচালিত এবং শ্রমিক শোষণ নেই। জোসেফ বলল, আমাদের দেশে উৎপাদন, বিনিয়োগ এবং ভোগ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি উদ্যোগ পরিচালিত হয়। এখানে উৎপাদন, ব্যবসা, মুনাফা লক্ষ্যে দ্রব্য উৎপাদন এবং ক্রয় বিক্রয় হয়। তাহলে দেখো, দুই বন্ধু দুই দেশের অর্থ ব্যবস্থার কলা বলা আছে। তাহলে ইমনের যে দেশের কথা বলা হচ্ছে, এখন বলছে ইমন ও জোসেফ দুই দেশের অর্থ ব্যবস্থা কীরূপ। ইমন দেশটির শ্রমিকদের স্বার্থ কীভাবে রক্ষিত হয়, জোসেফের দেশটির দাম ব্যবস্থা কীভাবে পরিচালিত হয় বর্ণনা করো। আপনি কি ভোক্ত পূর্ণ স্বাধীনতার সমর্থন করেন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর এটাই হচ্ছে কি, তাহলে ইমন ও জোসেফের দুই ধরনের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। খ নম্বর বলছে কি, ইমনের দেশের শ্রমিকদের স্বার্থ কীভাবে দেখা দেয়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রের সকল ধারক রাষ্ট্র সংরক্ষণ করে কীভাবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা যায়, যেটা আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ফেলেছি। এরপরে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, যে জোসেফের দেশটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচালিত। ধনতান্ত্রিক অবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে উল্লেখ করবা এই জায়গায় পয়েন্ট আকারে। এরপরে বলছে কি, যে আমি ভোক্তার পূর্ণ স্বাধীনতা সমর্থন করি। সমাজের সব মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড একমাত্র ভোগের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই ভোগ হলো মানুষের কর্মপ্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু। উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং ভোগের মাধ্যমে নিঃশেষ করা যায়। তা এই জন্য কোনো দ্রব্য বা সেবা ভোগ করার এক্ষেত্রে স্বাধীনতা মুখ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে ঘ নম্বর কোশ্চেনটা আমরা পড়ে ফেললাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের আমরা তোমাদের যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অলরেডি আমরা সলিউশন করে ফেললাম। এরপরে দেখো, আমরা কিছু জ্ঞানমূলক কোশ্চেন আমরা এগুলো পড়ে ফেলবো 1 মার্কের জন্য, মুখস্থ করবো। এগুলো এই অধ্যায়ের একটা সোজা অধ্যায়। অর্থনীতি কঠিন বলা আসলে কঠিন কিছু না। দেখো, আমি সোজা বিষয় অধ্যায়গুলো উপস্থাপন করছি। এইগুলো যদি তোমরা পড়ো, তাহলে এইখান থেকেই তোমরা এই অধ্যায়ের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারো। প্রত্যেক বছর এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসেই। এরপরে দেখো, এটা হচ্ছে কি অনুধাবনমূলক, খ মার্কের জন্য। একটু 2 মার্কের জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো উপস্থাপন করছে। এগুলোটা তোমরা জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে, এগুলো মুখস্থ করা তেমন কিছুই নেই। মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে লিখো। বন্টন বলতে কি বুঝো। দেখো, উদ্যোগের স্বাধীনতা মানে কি, বর্তমান বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত আছে, বাজার ব্যবস্থা কখন সরকার হস্তক্ষেপ দক্ষ হয়ে পড়ে, বাংলাদেশের অর্থব্যবস্থা কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তাহলে বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থাটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি এই অধ্যায়ের, আমরা একটু এমসিকিউগুলো একটু দেখে আসি। তাহলে এমসিকিউ তো আমরা অলরেডি ওগুলো দেখছি। তারপরে অধ্যায় ভিত্তিক, তাহলে সবচেয়ে সোজা একটা অধ্যায় আজকে আমরা আলোচনা করলাম, যে যে তোমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম সেমিস্টার অর্থনীতি প্রথম পত্রের ইউনিট 2 এর আমরা অর্থ ব্যবস্থা, ইউনিট 2 এর নাম হলো, এটা আমরা পড়লাম। এটা একটা খুব সোজা একটা অধ্যায়, অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার মূল বিষয়টা হলো কি, অর্থ ব্যবস্থা 4 ধরনের: ধনতন্ত্র, সমাজতন্ত্র, মিশ্র, ইসলামী। ধনতন্ত্র সব কিছু থাকবে ব্যক্তির, রাষ্ট্র হস্তক্ষেপ থাকবে না। সমাজতন্ত্র সব কিছু থাকবে রাষ্ট্রের, ব্যক্তির কিছু থাকবে না। আর মিশ্র সরকারি বেসরকারি পাশাপাশি অবস্থান করবে। আর ইসলামী কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবে। এবং তার কতগুলো বৈশিষ্ট্য থাকবে প্রত্যেকটা। আমাদের পরীক্ষায় কোশ্চেনটা দেখে বুঝতে হবে এখানে কোন অর্থ ব্যবস্থার কথা বলা হচ্ছে। সেটা কি মিশ্র, না ইসলামী, না ধনতন্ত্র, না সমাজতন্ত্র। এটা ধরে তার বৈশিষ্ট্যগুলো লিখলে, দুটোর মধ্যে পার্থক্য পড়লে কোনটা বাংলাদেশে প্রচলিত সেই বিষয়টা আমরা যদি মাথায় রাখি, তাহলে এখান থেকে আমরা যেভাবে কোশ্চেন দিক আমরা লিখতে পারবো। এবং পয়েন্ট আকারে লিখলে তোমরা বেশি মার্ক পাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। বিশেষ করে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই। এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং অন্য বন্ধুদের শেয়ার করবা, যাতে তোমরা এখান থেকে ক্লাসগুলো করে উপকৃত লাভ করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।